দর্শক, হ্যাপেনিং আওয়ারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফিন, আর আমাদের এখনকার আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। হ্যাপেনিং পয়েন্টে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদেরকে স্বাগত জানাতে চাই স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন অজয় দাশগুপ্ত, সাংবাদিক এবং কলামিস্ট, এবং আরও রয়েছেন দীপঙ্কর ঘোষ, ইনডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ। আপনাদের দুজনকেই স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। কেমন আছেন শুরুতে এটা জানতে চাই। ভালো আছেন নিশ্চয়ই? আমরা যে প্রসঙ্গে কথা বলবো আজকে সেটা খুব পরিচিত বিষয়। আমরা এখন এই ঘটনাগুলোর ভেতরে আছি। একটি হচ্ছে লকডাউন এবং আরেকটি হচ্ছে করোনা পরিস্থিতি। তো আমরা প্রথমে অজয় দাশগুপ্ত আপনার কাছে আসতে চাই যে লকডাউনটা কিন্তু হঠাৎ করেই আবার আসলো, এবং হঠাৎ করে বলাটা আসলে ঠিক না। আমরা যেটা শুনেছিলাম যে সোমবার থেকে হবে, সেটা কিন্তু পরবর্তীতে চলে আসলো 1 তারিখে। এখন কিন্তু বিধিনিষেধ আছে এবং সেটা কিছুটা শিথিল, কঠোর লকডাউনে আসবে 1 তারিখে। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন আপনার কাছে জানতে চাই। অজয় দাশগুপ্ত। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, এখন দেখেন যে এই গত অনেকদিন ধরেই কিন্তু কয়েক মাস ধরেই তো লকডাউন কোনো না কোনো ভাবে, আমরা যে শব্দটা, এবং লকডাউন হলে পরে আমাদের চোখের সামনে কিন্তু ইউরোপ আমেরিকার একটা চিত্র ভেসে ওঠে উন্নত দেশগুলো। সেই লকডাউনটা কিন্তু আমাদের এখানে বাংলাদেশের বাস্তবতায় আমরা কোথাও ঠিক ওই চিত্রটা, যে অর্থাৎ সমস্ত রাস্তা ফাঁকা, এই রেস্টুরেন্ট ফাঁকা, কোনোটাই কিন্তু আমরা, কিংবা এমনকি যদি হাসপাতালও দেখি, করোনাটা এমন বেঁধে, এই ডাক্তার দীপঙ্কর আছেন, যে হাসপাতালে তো দেখা যাচ্ছে যে রোগী, তার স্বজন সবাই গিজগিজ করছে কিন্তু, তাই না? জি অবশ্যই। এবং আপনি সেই আপনার কাছে চিত্রটা তো আমাদের দেশে নাই, তাই না? একটা টার্ম এখন কিন্তু এই যে পরিবর্তন দেখেন হয়েছে কেন অজয় দা, একটা আমি টার্ম কিন্তু পরিবর্তন হয়েছে যে লকডাউন বলা হচ্ছে এখন, কিন্তু তার আগে কিন্তু বলা হচ্ছিল যে শাটডাউন। তো এই যে লকডাউন আর শাটডাউন, এই দুটোর ভিতরে আসলে কি ধরনের পার্থক্য দেখছেন, বা কি ধরনের প্রত্যাশা ছিল যে আসলে শাটডাউন বলতে আসলে কতটুকু কঠোরভাবে এই বিধিনিষেধ মানা হবে, কি মনে হচ্ছিল? গত গত কিছুদিন ধরে জনমনস্তত্ত্বটা একটু ধারণার চেষ্টা করছি। দেখেন, একটা পরিবার বলছে যে ঢাকায় কি করব, আচ্ছা সব শাটডাউন হয়ে যাচ্ছে বা লকডাউন হয়ে যাচ্ছে, সব পরিবারের সদস্যদের নিয়ে, 4 জন 5 জন নিয়ে দেখা যাচ্ছে যে, এবং সীমাহীন অবর্ণনীয় কষ্ট ঢাকার বাইরে চলে যাচ্ছে। আমরা পত্রিকায় ছাপছি, টেলিভিশনে দেখাচ্ছি যে কত কষ্ট করে ঈদের সময় যেমন ভিড় হয় ওরকম ভিড় করে, ওরকম কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে তারা যাচ্ছে। অথচ যুক্তিটা দেখাচ্ছে যে ঢাকায় থাকবো, খাবো কি, তাই না? অর্থাৎ বাস্তবে যে অর্থটা খরচ করছে ঢাকার বাইরে যাওয়ার জন্য, আবার ফিরে আসার জন্য, এবং যে কষ্ট, তা দিয়ে কিন্তু তার ঢাকায় থাকতে পারে বা চট্টগ্রামে থাকতে পারে কিংবা অন্য কোনো শহরে থাকতে পারে। এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে যে জায়গাটায় আর আমরা কার্যকর করতে কিন্তু পাচ্ছি না। এই চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা যে ধারণা নিয়ে লকডাউন করছে, আবার এমনও না কিন্তু যে এই যে মানুষ গায়ে গায়ে মিশছে, নিঃশ্বাস একে অপরের কাছে ছড়িয়ে দিচ্ছে, তারপরে সব লোকেরই তো আক্রান্ত হওয়ার কথা, সংক্রমণ হওয়ার কথা। ভ্যাকসিন তো মাত্র 40 থেকে 50 লাখ লোকের ডাবল ডোজ দেওয়া হয়েছে, কিন্তু এমন না তো যে এই যে ফেরির যে চেহারা দেখছেন, ওইখানে নিশ্চিতভাবেই করোনা রোগী আছে, কিন্তু তারা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, ব্যাপারটা তাও না। আবার আগামী 2-3 মাসের মধ্যে আমরা করোনার ভ্যাকসিন নিয়ে আসবো, দিতে পারবো অন্তত 3-4 কোটি লোককে, বাস্তবতা সেটাও কিন্তু বলে না। এর মধ্যেই আমাদের কিছু পথ খুঁজে বের করতে হচ্ছে যতটা সম্ভব। এই যে দেখেন, মানে এই যে ফেরিতে আপনি দেখাচ্ছেন, এই মানুষরা কি ঢাকায় থাকলে না খেয়ে থাকবে এইটার জন্য এইভাবে যাচ্ছে তার গ্রামে, বা ঢাকায় থাকলে পরে তার ঘরের বাইরে যেতে পারবে না, সে তো জানে যে ঢাকায় থাকলে আমি ঘরের বাইরে যেতে পারবো।
আমরা এই মনস্তাত্ত্বিক হ্যাঁ, যে এখন বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। আমরা আরেকটি বিষয়ে কথা বলবো, আসলে মানুষের ভিতরে যে ভয় ছিল, প্রথম দিকে কিন্তু অনেকে ভয় পেয়েছিলেন, এখন মনে হচ্ছে যে ওই ভয়টা মানুষের ভিতরে কমে গেছে। এই প্রসঙ্গে আপনার সঙ্গে কথা বলবো। আমরা একটু দীপঙ্কর ঘোষ তার কাছ থেকে ঘুরে আসতে চাই। দীপঙ্কর ঘোষ, ইডোর মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত আরও একবার। পাশাপাশি আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমাদের করোনার যে সংক্রমণ সেটা মাঝখানে কিন্তু কমে গিয়েছিল, এখন কিন্তু আবার বাড়ছে। গতকালকে ছিল 119 জন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা রেকর্ড। তার আগের দিন 112 জন ছিল। আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক তথ্যটা নেই, কিন্তু এই যে সংক্রমণটা বাড়ছে, মানুষের ভিতরে কিন্তু ভীতি বা এই যে সচেতন হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। একজন চিকিৎসক হিসেবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। যে কোনো প্যান্ডেমিকের ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলে থাকি, যেমন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ। অর্থাৎ এই ওয়েভ গুলোকে যদি আমরা ঢেউয়ের মতো কল্পনা করি, একটা ঢেউয়ে কিন্তু একটা পিক থাকে। সেই ঢেউয়ের পিকটা গড়ে গিয়ে কিন্তু আবার নিচের দিকে নেমে গিয়ে সে আবার আরেকটা ঢেউয়ের জন্য প্রস্তুত হয়। তো আমাদের মাঝখানে যে কেসগুলো যখন কমে যাচ্ছিল, যে কোনো প্যান্ডেমিক ডিজিজে একটা নির্দিষ্ট সময় পিকের থেকে তারপর সে ডাউনফলে যায়। আমরা সেই ডাউনফলটাকে হয়তো আমাদের দেশে করোনা সংক্রমণ কমে গিয়েছে বলে ধরে নিয়েছিলাম, এবং যার কারণে মানুষ কিন্তু অনেক ফ্রিলি মুভ করেছে একটা সময়। এবং মানুষের চলাফেরা আমরা যতই মুখে বলছি স্বাস্থ্যবিধি মানা বা মাস্ক ব্যবহার করা, আপনি যদি ব্যক্তিগতভাবে ঢাকা বা ঢাকার আশেপাশের এলাকাগুলোর সাথে তুলনা করে থাকেন, দেখবেন ঢাকা থেকে যাও মানুষ কিছুটা মাস্ক ব্যবহার করার প্রবণতা থাকে। ঢাকার বাইরে বা ঢাকার লাগোয়া যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু মানুষের মধ্যে মাস্ক ব্যবহার করার প্রবণতা খুব একটা নেই। দ্বিতীয়ত, আমাদের দেশে কেস আবার কেন বাড়ছে? আমাদের পার্শ্ববর্তী দেশে যখন করোনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছিল, দিনে 4 লাখ 5 লাখ করে সংক্রমণ হচ্ছিল, তখন থেকে কিন্তু আমাদের প্রেডিকশন ছিল, যেহেতু আমাদের চারপাশ দিয়ে আমরা সে দেশকে আমাদেরকে ঘিরে রেখেছে, তো স্বভাবতই আমরা কিন্তু একটি সংক্রমণ যোগ্য অবস্থানে ছিলাম। এবং এখন পর্যন্ত যতগুলো ভ্যারিয়েন্ট এসেছে তার মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা এখন বেশি প্রিভেল করছে, সেটাই কিন্তু সবচেয়ে বেশি খুব বেশি সংক্রমণ ছড়ায় বলে ধরা হয়েছিল। তো আমাদের সময়ের কারণেই হোক বা প্রাকৃতিক স্বাভাবিকতার কারণেই হোক, যখন সে ভ্যারিয়েন্টটি আমাদের দেশে আসলো, আমরা কিন্তু দেখলাম যে আমাদের ঢাকার পার্শ্ববর্তী এলাকা ছাড়া আমাদের বর্ডার জোন যারা আছে তাদের মধ্যে কেসগুলো বাড়া শুরু হলো। এবং তখন থেকে যদি এই লকডাউনের যে ব্যাপারগুলো এখন আসছে, আমরা যে কথাটা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আমরা কিন্তু প্রিভেনশনের দিকে গুরুত্ব না দিয়ে মাঝামাঝি পর্যায়ে গিয়ে আমরা প্রিভেন্ট করতে চাই, কিওর করতে চাই। তো এই ব্যাপারটা যদি আমরা ইনিশিয়ালি হতো, মাঝখানে যখন হোটেল গুলো খুলে দেওয়া হলো, শপিং মল গুলো খুলে দেওয়া হলো, এগুলো যদি আরো 2 সপ্তাহ আগে রেস্ট্রিক্ট করে দেওয়া যেত, 2 থেকে 3 সপ্তাহ আগে যখন আমরা ডেল্টা ভাইরাসের উপস্থিতি পাচ্ছিলাম, তখন যদি এগুলোকে রেস্ট্রিক্ট করে দেওয়া যেত, তখন যদি গণপরিবহনকে আবার আগের মতো রেস্ট্রিক্ট করে দেওয়া যেত, তখন আমার দৃষ্টিতে হয়তো আমাদের এই পর্যায়ে এসে যে হার্ড লকডাউন বা শাটডাউন আমরা বলছি, এইটার মুখোমুখি আমাদের হতে হতো না। তার চেয়ে বরং আমরা লো এভারেজ স্টাইলে আমাদের দৈনন্দিন লাইফস্টাইলটাকে চালিয়ে যেতে পারতাম। মানুষকে লকডাউন দিয়ে কতটুকু আটকে রাখা যাবে সেটা সম্পূর্ণ প্রশাসনের ব্যাপার। যেহেতু আমি চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তি, আমাদের হসপিটালে কিন্তু কেসের কমতি নাই। আপনি মেডিকেলে এসে দেখেন, এখানে প্রচুর কেস আসছে, পেরিফেরি থেকে কেসগুলো রেফার হচ্ছে। এবং দীপঙ্কর ঘোষ, আপনার তথাপিও কাছে মানুষের আরেকটি প্রশ্ন রাখতে চাই। এটা আসলে সাধারণ মানুষের অনেক রকম চিন্তা থাকে, সেই চিন্তাগুলোর ভিতরে একটি যে যারা ভ্যাকসিনটা নিয়েছেন, এই ভ্যাকসিনগুলো কি সবগুলো ভ্যারিয়েন্টের জন্য কার্যকর? যেমন ডেল্টা ভ্যারিয়েন্ট এখন বাংলাদেশে একটি পিক নিয়ে ফেলেছে এবং একটা সামাজিক সংক্রমণ হয়েছে। এর আগে কিন্তু ভ্যারিয়েন্টের ভেরিয়েশন ছিল। তো এখন যে টিকাটা নেওয়া হচ্ছে, এই টিকাগুলো আসলে মানুষকে ঠিক কতখানি প্রোটেকশন দেবে? এখন প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে টিকা নেওয়ার পরেও কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলা সেটার একটা ব্যবস্থা থাকে। অনেকে টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার ফলে তারা কিন্তু নিজেকে সুরক্ষিত মনে করছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে এক ধরনের উদাসীনতা তাদের ভেতরেও দেখা যাচ্ছে। এই বিষয়টাতে একটু যদি আলোকপাত করতেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এ নিয়ে অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব বা ডাইলেমা কাজ করে। কেউ সুপার কনফিডেন্সে ভোগেন, কেউ আবার নিজস্ব কনফিডেন্স লেভেল থেকে বের হয়ে গিয়ে স্বাভাবিকভাবে চলার চেষ্টা করেন। ডেল্টা ভাইরাস সংক্রান্ত যে ব্যাপারটা, আর লেটেস্ট যে আপডেট গুলো এসেছে তাতে বলা হচ্ছে ফাইজারের যে টিকা, সেটা প্রায় 88% প্রোটেকশন দেয় এগেইনস্ট ডেল্টা ভ্যারিয়েন্ট, এবং অ্যাস্ট্রাজেনেকা বা অক্সফোর্ড এটা 66 to 70% প্রোটেকশন দেয় এগেইনস্ট ডেল্টা ভ্যারিয়েন্ট। আর সিনোফার্মাটা খুব সহজ 60 to 65% প্রোটেকশনের কথা বলে। এখানে কোশ্চেন আসে যে টিকা নিয়েছেন তার ক্ষেত্রে প্রোটেকশন ব্যাপারটা কি। একটা দিন সবসময় খেয়াল রাখবেন, আমাদের দেশে শিশু সন্তান জন্ম হওয়ার পর কিন্তু আমরা বিসিজি ভ্যাকসিনেশন দেই, অর্থাৎ টিউবারকুলোসিস যাতে না হয় সেজন্য ভ্যাকসিন দেওয়া হয়।
তার মানে কি আমাদের দেশে টিউবারকুলোসিস হচ্ছে না? অবশ্যই হচ্ছে। সেই ভ্যাকসিনটার উদ্দেশ্য হচ্ছে যদি কারো টিউবারকুলোসিস হয় তার ক্ষেত্রে সেই টিউবারকুলোসিস যে কমপ্লিকেশন গুলো, সিভিয়ারিটি গুলো, সেগুলো কম হবে। এই টিকাটা আপনার শরীরে একটা রেজিস্ট্যান্স বা যেটাকে আমরা অ্যান্টিবডি বলি, সেটা আপনার একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, যাতে আপনার যদি করোনা সংক্রমণ পোস্ট ভ্যাকসিনেশন পিরিয়ডে হয় সেটা আগের তুলনায় তার সিভিয়ারিটিটা কম হবে। যদি আপনার হসপিটালাইজেশনের প্রয়োজন পড়তো সেটা হয়তো আপনি হোমস্টে থেকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, বা যে পেশেন্ট গুলো আইসিইউ যার মতো কন্ডিশন হতো তারা তো শুধুমাত্র হসপিটালাইজ থেকে বাসায় ফিরতে পারবে। টিকার মানে কিন্তু এই না আপনি করোনার এগেনস্ট 100% প্রতিরোধী হয়ে গেছেন, আপনি যাচ্ছে তাই ভাবে ঘুরে বেড়াতে পারবেন। উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, সেখানে যারাই ভ্যাকসিন নিচ্ছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছেন, মাস্ক কিন্তু কোনো দেশ থেকে উঠে যায়নি। আর যারা মাস্ক খোলার চেষ্টা করছেন তাদের দেশের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কিন্তু তাদের মতোই। তাদের দিকে তাকে আমরা যদি মনে করি আমরাও টিকে নিয়েছি বলে মাস্ক ছাড়া ঘুরতে পারবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার উদ্বুদ্ধ করেছেন, আপনি টিকা নিলেও মাস্ক ব্যবহার করবেন, আপনি স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। কিন্তু মানুষের মনে এই টিকার পরবর্তী সময় যে একটা ফলস কনফিডেন্স লেভেল, আমার মনে হয় সেটা সম্পূর্ণই বাস্তবতা বিরোধী। এবং একজন বিজ্ঞানের মানুষের সঙ্গে বলবো সেটা এখন পর্যন্ত সায়েন্স থিওরির বিরোধী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, সেটি হচ্ছে যে বয়সের যে ব্যাপারটি, ডেল্টা ভ্যারিয়েন্ট বা যে ভ্যারিয়েন্টগুলো এখন নতুনভাবে সংক্রমণ করছে মানুষকে, সেখানে কোনো বয়সের ভেদাভেদ দেখছেন কিনা? মানে কম বয়সের মানুষকে বেশি আক্রান্ত করছে বা বেশি বয়সের মানুষকে বেশি আক্রান্ত করছে, এরকম কোনো ব্যাপার আছে কিনা সে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা এবার একটু অজয় দাশগুপ্ত আপনার কাছে যেতে চাই, দুটো প্রসঙ্গে কথা বলতে চাই। একটা হচ্ছে যে মানুষের ভীতি, প্রথম দিকে যে ভয়টা ছিল মানুষের মাঝখানে কমে গিয়েছিল এবং এখনো যেটা দেখা যায় যে অনেকটাই বেপরোয়াভাবে মানুষ চলাফেরা করছে, তো ভীতিটা আসলে অনেক কমে গেছে এবং মানুষ সচেতন না, এটাই বলা যায়। এবং আরো একটি ব্যাপার হচ্ছে যে করোনার এই সংক্রমণের কারণে স্কুল কলেজগুলো কিন্তু খোলা হচ্ছে না। এই যে কিছুদিন আগে বলা হয়েছিল যে এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু একটা রেজিস্ট্রেশন হবে, সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরাও কিন্তু মানসিকভাবে একটু কি বলা যায় যে পিছিয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন বা একটু হতাশা তাদের ভেতরেও আছে। তো এই যে সার্বিক যে বিষয়গুলো, যে একদিকে আমরা ভয় পাচ্ছি না, আরেকদিকে বিভিন্ন খাতগুলো আসলে বা বিভিন্ন জায়গাগুলো বা বিভিন্নভাবে মানসিকভাবে অনেকে আক্রান্ত হচ্ছেন বা এফেক্টেড হচ্ছেন এই করোনার কারণে, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? দুটো বিষয় আপনার কাছে জানতে চাই, অজয় দাশগুপ্ত। আমি আপনার পরের প্রশ্নটা নিয়ে, পরের বিষয়টা নিয়ে একটু প্রথমে বলি আর কি। আমাদের এখানে ডাক্তার দিবঙ্কর আছেন, তারা জানেন যে বাংলাদেশে অন্তত 35-40 হাজারের মতো মেডিকেল শিক্ষার্থী আছে, তাই তো দিবঙ্কর দা? জি জি জি, হ্যাঁ। এই শিক্ষার্থীরা তো ক্লাসে আসছে না, তাই তো? এখন ক্লাস বন্ধ। আমরা যদি সরকারি বেসরকারি সব মেডিকেল কলেজ যারা পরিচালনা করেন, তারা সবাই মিলে এই ছাত্রছাত্রীদেরকে বলতাম যে তোমরা তোমার বাড়ির আশপাশে 50টা বা 100টা বা 200টা পরিবার যার যার ক্ষমতা অনুযায়ী দায়িত্ব নাও, তার সঙ্গে যোগাযোগ করো, তার মেডিকেল প্রোফাইল তৈরি করো, তাকে পরামর্শ দাও কার হাসপাতালে যেতে হবে, কার ঘরে বসেই চিকিৎসা নিতে হবে। এবং দিস ইজ পার্ট অফ, এটা হচ্ছে তোমার শিক্ষার অংশ, এটা হচ্ছে তোমার পরীক্ষার অংশ। তাহলে বহু জায়গা কিন্তু আমরা যে সৃজনশীল শিক্ষার কথা বলি, আমরা তো এই সৃজনশীলতায় গেলাম না। সবাইকেই আমরা অনলাইন ভেবে রাখলাম যে সবাই অনলাইন হবে। শুধু মেডিকেলের কথা বলছি না, আরেকটি জায়গা আমাদের ভাবতে হবে। আমাদের বাংলাদেশে বড় চিকিৎসক যাদেরকে বলি, বিজ্ঞ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক যাদেরকে বলি, সরকারি হাসপাতালে কাজ করছে, তাদের এমন কজন বের করতে পারবো যারা ব্যক্তিগত বেসরকারি ক্লিনিকের সঙ্গে জড়িত না? কিন্তু প্যান্ডেমিকের মতো ভয়ঙ্কর বিপদ মোকাবেলা করতে হলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা প্রসারের কোনো বিকল্প নেই। শুধুমাত্র আন্তর্জাতিক মানের কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেই আমরা করোনা মোকাবেলা করতে পারবো না। তাহলে দিল্লি পারতো, তাহলে যুক্তরাষ্ট্র পারতো, নিউ ইয়র্ক পারতো, লন্ডন পারতো। এই জায়গাগুলো ভবিষ্যতে আমাদের অবশ্যই ভাবতে হবে, মেডিকেল শিক্ষা যেমন সাধারণ শিক্ষার ক্ষেত্রেও। এই যে কোটি 4 কোটির বেশি ছাত্রছাত্রী, তাকে আমি ধরে রাখছি অনলাইন যেখানে নাই, আচ্ছা চুপটি করে চুপসে গেলাম, বসে গেলাম। তাকে যে আরো শত উপায়ে শিক্ষকরা, বাংলাদেশে 10 লাখের বেশি শিক্ষক আছে, তারা যদি ছাত্রছাত্রীদের ভাগ করে নিতেন যে যার সঙ্গে যেভাবে সঙ্গম, যার অনলাইনে, যার
অফলাইনে যার অ্যাসাইনমেন্ট নিয়ে যার সঙ্গে টেলিফোন যোগাযোগ করে আমি একাডেমিক কোর্সটা সাধ্যমতো, সবটা পারবো না, কন্টিনিউ করার চেষ্টা করব। এই জায়গাটায় এখনো, কারণ করোনা আগামী 2-4 মাস 6 মাসে চলে যাবে, এইটা আমার মনে হয় না। এটা হচ্ছে একটা। ভয় ভীতিটা জোর করে বাড়ানো যাবে তা না, যে আমি বাংলাদেশের সমাজে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে নিয়ে ডান্ডাবাজি করে নিয়ন্ত্রণ রাখবেন। কারফিউ দেখতে আমি 71-এ দেখেছি, কারফিউ দেখতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। কাজেই রাজনৈতিক কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, পৌরসভার কাউন্সিলর, কমিশনার, মেম্বার, তারা রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, সবাইকে মিলেই মানুষকে বুঝাতে হবে। জবরদস্তি করে, তার সঙ্গে আবার যেহেতু অর্থনীতিটা জড়িত, গার্মেন্টস মালিকরা বলবে আমার 40 লাখ শ্রমিক, তারা কারখানায় না খুললে পরে এক্সপোর্ট আমার বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলোতে আমি মনে করি সামাজিক সচেতনতাটা সৃষ্টির জন্য সবাইকে কাজ করতে হবে। তাহলে আমরা একটু যদি সাম আপ করি, তাহলে বিষয়টা হচ্ছে যে অপরিকল্পিতভাবে সাহস না দেখিয়ে পরিকল্পিতভাবে যদি সাহস দেখানো যায় তাহলে সেটা ভালো হয়। আমরা দীপঙ্কর ঘোষ আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটা করেছিলাম যে বয়সভিত্তিক যে বিষয়টা টিকা নেওয়ার ক্ষেত্রে এবং ভ্যারিয়েন্ট যেগুলো নতুন আসছে সেগুলো আক্রান্ত করার ক্ষেত্রে বয়স আসলে কোনো ফ্যাক্টর হয়ে আসছে কিনা, মানে কারা আক্রান্ত হচ্ছে বেশি এবং কারা আক্রান্ত কম, এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান আপনাদের কাছে আছে কিনা? ধন্যবাদ। গত বছর যখন সারা বিশ্বে করোনা প্রথম ধরা পড়ে বা আমাদের দেশে যখন প্রথম আসে, তখন আমরা যে প্রবণতাটা দেখেছিলাম যে করোনা সাধারণত মাঝবয়সী বা ইয়াং মাঝবয়সী বা বৃদ্ধ এই গ্রুপটাকে বেশি আক্রান্ত করছে, এবং তখন আমরা শিশু বয়সের কেস কিন্তু খুব কম পেতাম। তখন থেকে একটা ধারণা সম্মান ছিল করোনা হয়তো শিশুদেরকে আক্রান্ত করে না, কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট যখন আসে, তখন কোথায় ছিল যে তুলনামূলকভাবে সচ্ছল জনগোষ্ঠীও সংক্রমণ বেশি হচ্ছে। বেশি হচ্ছে। তখন যখন ডেল্টা ভ্যারিয়েন্ট আসলো, ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে শিশু বয়সীরাও করোনাতে আক্রান্ত হচ্ছে, এবং একটা বেশ ভালো পোর্শন। আমরাও ঢাকা মেডিকেলে এমনও একটা কেস রিপোর্টেড হয়েছে 6 মাস বয়সী শিশু, সেও কোভিড আক্রান্ত হয়েছে। তাই এখন যে ভ্যারিয়েন্ট গুলো আসছে এগুলোর ব্যাপারে খুব স্বচ্ছ করে বলা খুব অসম্ভব যে এই বয়সী গ্রুপটা আক্রান্ত হবে না, যেহেতু সংক্রমণ হার বেশি এবং টাকা আছে যে অল্প বয়সী বা শিশু বয়সী যাদেরকে আমরা বলি তারাও যেহেতু আক্রান্ত হচ্ছে, তাই এখন আসলে বয়স ভেদাভেদ করার মতো সুযোগটা খুব কম। আর একটা কথা যেটা শ্রদ্ধেয় অজয় দাশগুপ্ত বললেন যে সম্ভ্রান্ত যারা আছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন, এই ধারণাটা থেকে আমরা এখন বের হয়ে আসতে পেরেছি এই কারণে আমরা যখন বর্ডার জোন গুলোতে তাকাচ্ছি সেখানে যে গোষ্ঠী বা যারা আক্রান্ত হচ্ছেন তারা অনেকে কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। তাই আমার মতে করোনা এখন কোনো বয়স, কোনো শ্রেণী বা কারো মধ্যে সীমিত নেই, এটা এখন জেনারেলাইজ। যে কেউ, যে কোনো বয়সী, যে কোনো পেশাজীবী, এমনকি যে কোনো আমরা যেটা বলি মধ্যবিত্ত উচ্চবিত্ত, যে কোনো সমাজের যে কোনো শ্রেণী করোনাতে সমানভাবে আক্রান্ত হতে পারে। তাই নিয়ম, সতর্কতা বা বিধিনিষেধ সবার জন্য, সব বয়সের জন্য সমানভাবে প্রযোজ্য। ধন্যবাদ থেকে শিখেছি আর কি। দীপঙ্কর ঘোষ এবং অজয় দাশগুপ্ত, আপনাদের দুজনকেই। আমরা সর্বশেষ, আমাদের হাতে আসলে সময় একদম শেষের দিকে, দুজনের কাছে দুজনের অবস্থান থেকে এই মুহূর্তে যে সার্বিক বিধিনিষেধ যেটা 1 তারিখ থেকে আসতে যাচ্ছে, কঠোর লকডাউন সরকারি ভাষ্যমতে, সেই জায়গার থেকে আপনাদের যদি কোনো আহ্বান জানানোর থাকে, প্রথমে আমি দীপঙ্কর ঘোষ আপনার কাছে আসতে চাই, তারপর অজয় দাশগুপ্ত, যে 1 তারিখ থেকে যে বিধিনিষেধটা কঠোরভাবে দেওয়া হচ্ছে সেই বিধিনিষেধটা মানার ক্ষেত্রে আপনারা যদি সাধারণ মানুষকে কোনো আহ্বান জানাতে চান। দীপঙ্কর ঘোষ। সবাই বিধিনিষেধ হয়তো ঘরেই থাকবে, আমরা তো গত 1.5 বছর ধরে হসপিটালে আছি, তো সবার প্রতি আমাদের একটাই আহ্বান, চিকিৎসক সমাজের পক্ষ থেকে যেটা আহ্বান, আপনারা যদি সবাই শুধু নিয়মটুকু মানেন, জাস্ট ঘরের প্রয়োজনে বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা বা সামাজিক দূরত্ব বজায় রাখা, আপনাদের এতটুকু সহায়তা এই ঘর ছাড়া চিকিৎসকদের গত 1.5 বছর পরিশ্রমকে সহায়ক হতে সাহায্য করবে। ধন্যবাদ অজয় দাশগুপ্ত। দীপঙ্কর ঘোষ, অজয় দাশগুপ্ত আপনার কাছে জাস্ট 20 সেকেন্ড, আপনার আহ্বানটা কি থাকবে? কয়েকদিনের মধ্যে কিন্তু কোরবানির ঈদ আছে। কোরবানির ঈদ মানেই কিন্তু হচ্ছে আপনার গরু, পশুর হাট, কেনা বেচা, এই ব্যাপারে আরো সতর্ক সর্বোচ্চ, এবং সরকার যদি সিরিয়াস হয় তাহলে এইটা যেটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আমার ধারণা সেটা সম্ভব হবে, কিন্তু ওটা কঠোরভাবে লাঠিপেটা করে না,
মানুষকে সচেতন করে এবং অল মেকানিজম গভর্নমেন্টের হাতে যেটা আছে সবচেয়ে বড় ধন্যবাদ। হচ্ছে দল এবং স্থানীয় সরকার। ধন্যবাদ কাজে ধন্যবাদ অজয় দাশগুপ্ত এবং দীপঙ্কর ঘোষ, আপনাদের দুজনকে। আমাদের সময় আজকের মতো এখানেই শেষ। হ্যাপেনিং পয়েন্টে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং আওয়ার এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।